আমার ছেলের বিয়ের ৩ সপ্তাহ পর বিয়ের আয়োজক আমাকে ফোন করে বলেছিল, চাচা, আমি ভয়ঙ্কর একটা বিষয় রেকর্ড করেছি, একা আসবেন, আর আপনার ছেলে মেয়েদের কিছু বলবেন না। আমি ভেবেছিলাম এটা হয়তো কোনো ভুল বোঝাবুঝি, কিন্তু সে আমাকে যা শুনিয়েছিল তা আমার পুরো জীবনটাই বদলে দিয়েছিল। আমার নাম আব্দুল করিম। আমার ছেলে মিস্টার ইয়াসিনের বিয়ের ঠিক ৩ সপ্তাহ পর বিয়ের আয়োজক রবিন আক্তার আমাকে এমনভাবে ফোন করলেন যেন তিনি ভয় পাচ্ছিলেন কেউ তার কথা শুনে ফেলবে। চাচা, আমি খুব খারাপ একটা বিষয় রেকর্ড করেছি, দয়া করে একা আসবেন, আর আপনার ছেলে মেয়েদের কিছু বলবেন না। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো টাকার কোনো সমস্যা হয়েছে, হয়তো কোনো সরবরাহকারী অতিরিক্ত বিল করেছে, কিংবা অনুষ্ঠানের কোনো হিসাব নিয়ে জটিলতা হয়েছে। আমার ছেলে মিস্টার ইয়াসিন সম্প্রতি লিমাকে বিয়ে করেছে। বিয়েটা ছিল খুব জাঁকজমকপূর্ণ। ছেলে বলেছিল জীবনের নতুন অধ্যায় শুরু করার আগে সে একটা স্বপ্নের মতো বিয়ে যায়। তাই আমি আমার সাধ্যমতো কোনো কমতি রাখিনি। আমি একজন বিধুর মানুষ। বহু বছর আগে আমার স্ত্রী শাহানা বেগম মারা গেছেন। এরপর থেকে আমার ছেলে ইয়াসিন আর মেয়ে তানিয়া ছিল আমার বেঁচে থাকার একমাত্র কারণ। পরদিন সকালে আমি একাই অনুষ্ঠানের ভেন্যুতে গেলাম। রবিনা আক্তার আমাকে তার অফিসে নিয়ে গেলেন। তার চোখ দুটো লাল হয়েছিল, মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ। আমি ভেতরে ঢুকতেই তিনি দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলেন। চাচা, আমি বুঝতে পারছিলাম না আগে আপনাকে ফোন করব নাকি পুলিশের কাছে যাব। তার কথা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। রবিনা, কি হয়েছে? আমাকে খোলাখুলি বলো। তিনি ধীরে ধীরে ল্যাপটপ খুললেন। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর আমি কনের রুমের আশেপাশে কাজ করছিলাম। তখন আমার ফোনে কিছু ভয়েস নোট রেকর্ড হচ্ছিল। অনুষ্ঠান সূচি নিয়ে কিছু সমস্যার কারণে আমি সময়গুলো সংরক্ষণ করছিলাম, কিন্তু ঘটনাক্রমে আপনার ছেলেমেয়ের কথোপকথন রেকর্ড হয়ে যায়। আমি অবাক হয়ে বললাম, আমার ছেলে মেয়ের? তিনি মাথা নাড়লেন। হ্যাঁ, আপনার ছেলে ইয়াসিন, মেয়ে তানিয়া আর পুত্রবধূ লিমা সেখানে ছিল। আমি অস্বস্তিকর একটা হাসি দিলাম। বিয়ের অনুষ্ঠানে সবাই একটু আধটু মজা করে, নিশ্চয়ই তেমন কিছু। কিন্তু রুবিনা হাসলেন না। তিনি রেকর্ডিং চালু করলেন। প্রথমে ভেসে এলো দূরের গানের শব্দ, তারপর খুব স্পষ্টভাবে আমার মেয়ে তানিয়ার কণ্ঠ শোনা গেল। বাবাকে আজ কতটা অসহায় লাগছিল দেখেছ? উনি এখনো মনে করেন ইয়াসিন তাকে খুব ভালোবাসে। এরপর শোনা গেল ইয়াসিনের হাসি। সেই মুহূর্তে আমার বুকটা ধক করে উঠল। তারপর লিমা বলল, বাবাকে আবেগের মধ্যে রেখো, যতদিন না তিনি গ্রামের বাড়ির জমিটা আমাদের নামে লিখে দেন। তারপর আর অভিনয় করার দরকার হবে না। তানিয়া বলল, তিনি লিখে দেবেন, তিনি একা মানুষ। মায়ের কথা মনে করে দিলেই সবকিছুতেই রাজি হয়ে যান। এরপর ইয়াসিন এমন একটা কথা বলল যা শুনে আমার চারপাশ যেন ঘুরতে শুরু করলো। বাড়ি আর ব্যাংকের টাকাগুলো আমাদের নিয়ন্ত্রণে চলে এলে বাবাকে কোনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া যাবে। তিনি কোনো প্রতিবাদ করবেন না। এখনো বিশ্বাস করেন আমরা তার পরিবার। রুবিনা ল্যাপটপ বন্ধ করতে হাত বাড়ালেন, কিন্তু আমি হাত তুলে তাকে থামিয়ে দিলাম। না, চালিয়ে যাও। রেকর্ডিংয়ের কয়েক সেকেন্ড নীরবতা। তারপর লিমার চাপা হাসি শোনা গেল। তিনি পুরো বিয়ের খরচ দিলেন, অথচ বুঝতেই পারলেন না যে আমাদের ভবিষ্যতের পরিকল্পনায় তার কোনো জায়গা নেই। আমি নিঃশব্দে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল আমার বুকের ভেতরের সব অনুভূতি যেন এক মুহূর্তে পাথর হয়ে গেছে। রুবিনা আক্তার ধীরে ধীরে বললেন, চাচা, আমি সত্যি খুব দুঃখিত। আমি আস্তে করে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। তারপর শান্ত কণ্ঠে বললাম, দুঃখিত হওয়ার কিছু নেই মা, তুমি আজ আমার জীবনটা বাঁচিয়ে দিয়েছ। রবিনা আক্তারের অফিস থেকে বেরিয়ে আসার পর আমার মনে হচ্ছিল আমি যেন আর আগের সেই মানুষটি নেই। মাত্র কয়েক মিনিটের একটি রেকর্ডিং আমার দীর্ঘ জীবনের প্রতিটি বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিয়েছে। যে ছেলে আমার হাত ধরে হাঁটতে শিখেছিল, যে মেয়ে আমার কাঁধে মাথা রেখে মায়ের জন্য কেঁদেছিল, আজ সেই দুজন মানুষ আমার সমস্ত সম্পত্তি দখল করে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এমন বাস্তবতা কোনো বাবাই সহজে মেনে নিতে পারে না। আমি ধীরে ধীরে গাড়িতে উঠে বসে অনেকক্ষণ ইঞ্জিন চালু করলাম না। জানালার বাইরে মানুষজন তাদের স্বাভাবিক জীবনে ব্যস্ত। কেউ হাসছে,
কেউ বাজারের ব্যাগ হাতে হাঁটছে, কেউ পরিবারের সঙ্গে গল্প করছে। অথচ আমার মনে হচ্ছিল পৃথিবীর সব শব্দ যেন হঠাৎ করে নিঃশব্দ হয়ে গেছে। আমার চোখের সামনে শুধু ভেসে উঠছিল ইয়াসিনের ছোটবেলার মুখ। প্রথম স্কুলে যাওয়ার দিন সে ভয়ে আমার হাত শক্ত করে ধরে রেখেছিল। আমি তাকে বলেছিলাম, বাবা, আমি বাইরে দাঁড়িয়ে আছি, ভয় পেও না। আজ বুঝলাম ভয়টা আমারই পাওয়া উচিত ছিল। বাড়িতে ফিরে দেখি লিমা রান্নাঘরে ব্যস্ত থাকার অভিনয় করছে। আমাকে দেখেই সে মিষ্টি হেসে বলল, আব্বু, এত দেরি করলেন? আপনার জন্য গরম গরম চা বানিয়ে দিচ্ছি। তার সেই হাসির দিকে তাকিয়ে আমার শরীর কেঁপে উঠল। কয়েক ঘন্টা আগেও আমি এই হাসিকে আন্তরিকতা ভেবেছিলাম। এখন বুঝতে পারছি এটা নিখুঁত অভিনয়। আমি নিজেকে সামলে স্বাভাবিক গলায় বললাম, হ্যাঁ মা, একটু কাজ ছিল। তারপর নিজের ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর ইয়াসিন অফিস থেকে ফিরে দরজায় নক করল। ঘরে ঢুকে আগের মতোই আমার কাঁধে হাত রেখে বলল, বাবা, শরীর ঠিক আছে তো? আজকে আপনাকে একটু ক্লান্ত লাগছে। আমি তার চোখের দিকে তাকালাম। সেই চোখে উদ্বেগের অভিনয় আছে, কিন্তু ভালোবাসা নেই। আমি জোর করেই হাসলাম, বললাম, বয়স হয়েছে বাবা, একটু ক্লান্ত তো লাগবেই। সে সঙ্গে সঙ্গে বলল, আপনি এত চিন্তা করেন কেন? গ্রামের বাড়ির এত ঝামেলা, জমি জমা, ব্যাংকের হিসাব, সব আমার হাতে ছেড়ে দিন। আপনি শুধু আরাম করুন। তার প্রতিটি শব্দ এখন আমার কাছে বিষের মতো লাগছিল, কারণ আমি জানি সে কেন এসব দায়িত্ব নিতে চাইছে। রাতে সবাই একসঙ্গে খেতে বসলাম। তানিয়াও এসেছিল। সে আমার প্রিয় মাছটা নিজের হাতে প্লেটে তুলে দিয়ে বলল, বাবা, আপনি ঠিকমতো খাচ্ছেন না কেন? আপনাকে সুস্থ থাকতে হবে। আমি মনে মনে ভাবলাম, সুস্থ থাকতে হবে যাতে সব সম্পত্তি নিজের হাতে লিখে দিতে পারি, এই তো। আমি কোনো উত্তর দিলাম না, শুধু চুপচাপ খেতে লাগলাম। কিন্তু সেদিন প্রথমবার আমি খাওয়ার টেবিলে বসে সবাইকে খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলাম। ইয়াসিন আর লিমা একে অপরের দিকে তাকিয়ে ইশারায় কথা বলছে। তানিয়া মাঝে মধ্যে আমার দিকে তাকিয়ে কৃত্রিম হাসি দিচ্ছে। আগে যেগুলো আমার চোখ এড়িয়ে যেত, আজ সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। সে রাতেই আমি একটি সিদ্ধান্ত নিলাম, কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না। তারা যেমন অভিনয় করছে, আমাকেও ঠিক তেমনই অভিনয় করতে হবে। সত্য জানার আগে কোনো পদক্ষেপ নিলে তারা সতর্ক হয়ে যাবে। আমি জানতে চাই তাদের পরিকল্পনা কতদূর পর্যন্ত এগিয়েছে। পরদিন সকালে নাস্তার সময় আমি নিজেই বললাম, ইয়াসিন, ভাবছি গ্রামের বাড়ির জমিগুলোর একটা ব্যবস্থা করা দরকার। এত কিছু একা সামলাতে কষ্ট হয়। আমার কথা শুনে ইয়াসিনের চোখে এক ঝলক উচ্ছ্বাস ফুটে উঠল, কিন্তু মুহূর্তের মধ্যেই সে সেটা লুকিয়ে ফেলল। সে শান্ত গলায় বলল, আমি তো অনেক দিন ধরেই বলছি বাবা, সব কাগজপত্র আমার নামে না হোক, অন্তত যৌথ নামে করে দিন। তাহলে আপনাকে আর দৌড়াদৌড়ি করতে হবে না। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, ভেবে দেখব। আমার এই একটি কথাতেই তাদের মুখে এমন আনন্দ দেখলাম যেন তারা যুদ্ধে জিতে ফেলেছে। সেদিন দুপুরে আমি আমার পুরনো বন্ধু অ্যাডভোকেট হাবিবুর রহমানকে ফোন করলাম। তিনি বহু বছর ধরে আমাদের পরিবারের সব আইনি কাজ দেখেন। আমি তাকে সবকিছু খুলে বললাম না, শুধু বললাম, আমার সম্পত্তির নিরাপত্তা নিয়ে জরুরি কথা আছে। কাউকে না জানিয়ে কাল আমার সঙ্গে দেখা করবেন। তিনি আমার কণ্ঠ শুনেই বুঝে গেলেন বিষয়টি খুবই গুরুতর। সেই রাতেই ঘুমাতে যাওয়ার আগে আমি স্ত্রীর ছবির সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। শাহানা বেগমের হাসি মাখা ছবির দিকে তাকিয়ে আমার চোখ ভিজে উঠল। আমি আস্তে করে বললাম, শাহানা, তুমি যদি আজ বেঁচে থাকতে, তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না। আমি কোথায় ভুল করলাম? সন্তানদের মানুষ করতে গিয়ে কি এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে তাদের হৃদয়ের পরিবর্তন বুঝতেই পারলাম না? ঘরের ভেতর নিস্তব্ধতা ছাড়া কোনো উত্তর ছিল না, কিন্তু সেই নীরবতার মাঝেই আমি নিজের কাছে একটি শপথ করলাম। আমি আর আবেগ দিয়ে সিদ্ধান্ত নেব না। এবার সত্যকে শেষ পর্যন্ত দেখব। যে সন্তানরা বাবার ভালোবাসাকে দুর্বলতা ভেবেছে, তারা এখনো জানে না একজন বাবার ধৈর্য শেষ হয়ে গেলে তিনি কতটা কঠিন হতে পারেন। এই সিদ্ধান্ত নেওয়ার পর আমার ভেতরের মানুষটা যেন বদলে যেতে শুরু করলো। এতদিন আমি সংসারের প্রতিটি মানুষকে বিশ্বাস করে এসেছি, কারো কথায় সন্দেহ করিনি, কারো আচরণ নিয়ে প্রশ্ন তুলিনি। কিন্তু আজ থেকে সবকিছু বদলে যাবে। আমি আর শুধু একজন বাবা নই, আমি এমন একজন মানুষ
যে নিজের পরিবারকে নতুন করে চিনতে চায়। পরদিন সকালটা অন্য দিনের মতোই শুরু হলো। ভোরের ঘুম ভেঙে গেলেও আমি বিছানা ছেড়ে উঠলাম না। ইচ্ছে করে কিছুক্ষণ শুয়ে রইলাম। আমি জানতে চেয়েছিলাম আমার ঘুম ভাঙার আগ পর্যন্ত এই বাড়িতে কী ধরনের কথা হয়। কিছুক্ষণ পর করিডোর দিয়ে পায়ের শব্দ ভেসে এলো। দরজাটা পুরোপুরি বন্ধ ছিল না। বাইরে থেকে লিমার গলা শোনা গেল। ইয়াসিন, আব্বুর সঙ্গে আজকে আবার জমির ব্যাপারে কথা বলো। গতকাল উনি নিজেই বিষয়টা তুলেছিলেন। এর মানে উনি এখন মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন। ইয়াসিন নিচু গলায় উত্তর দিল, তাড়াহুড়ো করো না। বেশি চাপ দিলে উনি সন্দেহ করতে পারেন। ধীরে ধীরে সব হবে। তানিয়ার কণ্ঠ শুনতে পেলাম, আমি আজ দুপুরে আসব। আমি মায়ের কথা তুলব। বাবা এখনো মায়ের স্মৃতির ব্যাপারে খুব দুর্বল। ওই বিষয়টা বললেই উনি নরম হয়ে যান। আমার বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। এত বছর ধরে আমি ভেবেছিলাম ওরা যখন মায়ের কথা বলে তখন সত্যিই তাকে মনে করে। আজ বুঝলাম সেটাও ছিল পরিকল্পনার অংশ। আমি ধীরে ধীরে উঠে বসলাম। মুখ ধুয়ে বাইরে বেরোতেই তিনজনই এমনভাবে আমার দিকে তাকালো যেন কিছুই হয়নি। লিমা হাসি মুখে বলল, আব্বু, আজ আপনার জন্য সুজির হালুয়া বানিয়েছি। আপনার তো এটা খুব পছন্দ। আমি হাসলাম, ধন্যবাদ মা। আমার সেই হাসির আড়ালে কি চলছে সেটা ওরা বুঝতেই পারল না। নাস্তা শেষ করে আমি বললাম, আমি একটু বাইরে যাচ্ছি। ইয়াসিন জিজ্ঞেস করলো, কোথায় বাবা? পুরনো এক বন্ধুর সঙ্গে দেখা করতে। আমি গেলে হয় না? না বাবা, অনেক দিনের ব্যক্তিগত কথা আছে। সে আর কিছু বলল না, কিন্তু তার চোখে আমি অদ্ভুত একটা অস্বস্তি দেখতে পেলাম। আমি সরাসরি অ্যাডভোকেট হাবিবুর রহমানের চেম্বারে গেলাম। তিনি আমাকে দেখেই উঠে দাঁড়ালেন। করিম ভাই, আপনার কণ্ঠ শুনে বুঝেছিলাম বড় কোনো সমস্যা হয়েছে। আমি অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। তারপর রবিনা আক্তারের দেওয়া রেকর্ডিংটা তাকে শুনিয়ে দিলাম। পুরো রেকর্ডিং শোনার পর তিনি গভীর দীর্ঘশ্বাস ফেললেন। আমি জীবনে অনেক পারিবারিক মামলা দেখেছি, কিন্তু নিজের সন্তানকে নিয়ে এমন পরিকল্পনা খুব কমই শুনেছি। আমি শান্ত গলায় বললাম, আমি কোনো ঝগড়া চাই না। শুধু আমার স্ত্রী যে সম্পদ রেখে গেছে, আমার সারা জীবনের কষ্টের উপার্জন, সেটা যেন ভুল মানুষের হাতে না যায়। তিনি কিছুক্ষণ ভেবে বললেন, প্রথম কাজ হলো আপনার সব ব্যাংক হিসাব, জমির কাগজপত্র, বিনিয়োগ, সবকিছুর নিরাপত্তা বাড়াতে হবে। আর কাউকে কোনো পাওয়ার অব অ্যাটর্নি দেবেন না। আমি মাথা নাড়লাম। আর একটা কথা, তিনি বললেন, আপনি যদি চান নতুন করে একটি উইল তৈরি করতে পারেন, তবে সেটা কাউকে জানাবেন না। আমি জানালার বাইরে তাকিয়ে রইলাম। আমার স্ত্রী শাহানা বেগম মারা যাওয়ার আগে বলেছিলেন, করিম, আমাদের সন্তানদের কখনো অবিশ্বাস করো না। আজ যদি তিনি বেঁচে থাকতেন তাহলে হয়তো তিনিও বিশ্বাস করতে পারতেন না আমাদের সন্তানরা এমন হতে পারে। হাবিবুর রহমান আমার কাঁধে হাত রেখে বললেন, আপনি এখন আবেগ দিয়ে নয়, প্রমাণ দিয়ে এগোবেন। যতক্ষণ না ওরা নিজেরাই নিজেদের মুখোশ খুলছে ততক্ষণ আপনি কিছুই জানেন না এমন অভিনয় করবেন। আমি বললাম, ঠিক সেটাই করব। চেম্বার থেকে বের হয়ে আমি সরাসরি ব্যাংকে গেলাম। ব্যাংকের ম্যানেজার আমাকে বহু বছর ধরেই চেনেন। আমি তাকে বললাম, আমার সব হিসাবের নিরাপত্তা আরও কঠোর করতে চাই। ভবিষ্যতে আমার ব্যক্তিগত উপস্থিতি ছাড়া কোনো লেনদেন হবে না। তিনি অবাক হলেও কোনো প্রশ্ন করলেন না। সব আনুষ্ঠানিকতা শেষ করে যখন বাড়ি ফিরলাম তখন বিকেল হয়ে গেছে। ড্রয়িং রুমে ঢুকতে দেখলাম তানিয়া এসেছে। আমাকে দেখে সে এগিয়ে এসে জড়িয়ে ধরল। বাবা, আজ সারাদিন আপনার কথাই মনে হচ্ছিল। আমি তার মাথায় হাত রাখলাম। তাই নাকি? হ্যাঁ বাবা, তুমি তো এখন একা হয়ে গেছো। আমরা চাই তুমি কোনো দুশ্চিন্তা না করো। আমি মৃদু হেসে বললাম, তোমাদের মতো সন্তান থাকতে আবার আমার দুশ্চিন্তা কি? আমার এই কথাই তিনজনই একে অপরের দিকে তাকিয়ে হালকা হাসল। হয়তো ওরা ভেবেছে তাদের পরিকল্পনা ঠিক পথে এগোচ্ছে। রাতে নিজের ঘরে এসে আমি ডায়েরি খুললাম। বহু বছর আগে শাহানা আমাকে এই ডায়েরিটা উপহার দিয়েছিল। প্রথম পাতায় তার নিজের হাতে লেখা ছিল, একদিন যদি মনে হয় পৃথিবীতে কেউ তোমাকে বসছে না, তাহলে এই ডায়েরির সঙ্গে কথা বলো। অনেক বছর পর আবার সেই ডায়েরিতে লিখলাম, আজ আমি আমার সন্তানদের নতুন করে চিনলাম। তারা আমার রক্ত, কিন্তু আমার মূল্যবোধ তাদের মধ্যে নেই। তবুও আমি এখনও তাদের সে সুযোগ দিতে চাই। যদি তারা নিজেরাই ফিরে আসে, আমি ক্ষমা করব।
কিন্তু যদি তারা আমার বিশ্বাসকে শেষ পর্যন্ত ব্যবহার করতে চায়, তাহলে এবার আমিও থামব না। ডায়েরিটা বন্ধ করতে দরজায় নক পড়ল। দরজা খুলে দেখি ইয়াসিন দাঁড়িয়ে আছে, তার হাতে 1 কাপ গরম দুধ। সে হেসেই বলল, বাবা, তুমি আজকাল খুব চিন্তিত থাকো, শরীরের যত্ন নিও। তুমি সুস্থ না থাকলে আমরা কিভাবে থাকব? আমি কাপটা হাতে নিলাম, তার চোখের দিকে তাকিয়ে শুধু একটি কথাই বললাম, মানুষের সত্যিকারের মুখ চিনতে অনেক সময় লেগে যায় বাবা। আমার এই কথায় এক মুহূর্তের জন্য ইয়াসিনের মুখের হাসি মিলিয়ে গেল। সে কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, তারপর আবার জোর করে হাসল। তুমি কি বলতে চাইছো বাবা? আমি শান্তভাবে উত্তর দিলাম, কিছু না, শুধু জীবন থেকে শেখা একটা কথা বললাম। ইয়াসিন ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে সে যে কয়েক সেকেন্ড স্থির হয়েছিল, সেটা আমার চোখ এড়ায়নি। হয়তো প্রথমবারের মতো তার মনে সন্দেহের বীজ জন্মাতে শুরু করেছে। আর আমি জানতাম এটাই ছিল আমার প্রতিরোধের প্রথম পদক্ষেপ। ইয়াসিন ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরও আমি অনেকক্ষণ দরজার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম। তার শেষবারের মতো ফিরে তাকানোর ভঙ্গিটা আমার চোখে বারবার ভেসে উঠছিল। এতদিন আমি ওর চোখে শুধু ছেলের মমতা খুঁজেছি, কিন্তু আজ প্রথমবার সেখানে ভয় দেখলাম। হয়তো সে বুঝতে শুরু করেছে তার বাবা আগের মতো সরল নেই। কিন্তু সে এখনো জানে না আমি শুধু সন্দেহ করছি না, আমি সত্য জানি। আর এই সত্যই হবে তাদের সবচেয়ে বড় পরাজয়ের কারণ। সেই রাতে আমার এক মুহূর্তও ঘুম এলো না। বিছানায় শুয়ে শুয়ে অতীতের প্রতিটি স্মৃতি যেন একে একে ফিরে আসছিল। ইয়াসিন যখন মাত্র 5 বছরের ছিল, তখন একদিন স্কুল থেকে ফিরে আমার গলায় ঝাঁপিয়ে পড়ে বলেছিল, বাবা, বড় হয়ে আমি তোমার মতো মানুষ হব। আমার সেদিন গর্বে বুক ভরে গিয়েছিল। তানিয়া ছোটবেলায় কোনো খেলনা ভেঙে ফেললে ভয়ে কাঁদত, আর আমি তাকে বুকে জড়িয়ে ধরে বলতাম, ভাঙা জিনিস আবার কেনা যায়, কিন্তু মানুষের মন ভেঙো না। আজ মনে হচ্ছে আমি তাদের সবকিছুই শিখিয়েছিলাম, শুধু মানুষের মূল্য শেখাতে পারিনি। ভোরের আলো ফুটতেই আমি উঠে নামাজ পড়লাম। সিজদায় মাথা রেখে অনেকক্ষণ প্রার্থনা করলাম। আমি আল্লাহর কাছে সম্পদ চাইনি, প্রতিশোধও চাইনি, শুধু এতটুকুই চেয়েছিলাম যেন আমি আবেগে কোনো ভুল সিদ্ধান্ত না নিই। কারণ একজন বাবা যখন কষ্ট পায়, তখন তার বিচার বুদ্ধিও অনেক সময় কষ্টের কাছে হেরে যায়। আমি চাইনি সেই ভুল আমার দ্বারা হোক। সকালে নাস্তা টেবিলে বসতেই লিমা খুব যত্ন করে আমার সামনে খাবার সাজিয়ে দিল। তার আচরণে এতটাই আন্তরিকতার ছাপ ছিল যে বাইরের কেউ দেখলে বলতো, এর চেয়ে ভালো পুত্রবধূ হয় না। সে হেসেই বলল, আব্বু, আপনার জন্য চিনি কম দিয়ে চা করেছি। ডাক্তার তো বলেছিলেন বেশি মিষ্টি খেতে মানা। আমি কাপটা হাতে নিয়ে বললাম, তুমি আমার এত খেয়াল রাখো, আমি সত্যিই ভাগ্যবান। আমার কথা শুনে লিমার মুখে বিজয়ের হাসি ফুটে উঠল। হয়তো সে ভাবল আমি এখনও পুরোপুরি তার অভিনয়ে বিশ্বাস করছি। ঠিক তখনই ইয়াসিন অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে এলো। আমার পাশে বসে বলল, বাবা, আজ দুপুরে যদি সময় থাকে তাহলে একটু রেজিস্ট্রি অফিসে যাই। আমি অবাক হওয়ার ভান করে বললাম, রেজিস্ট্রি অফিসে কেন? সে খুব স্বাভাবিক গলায় উত্তর দিল, কিছু না, গ্রামের জমির রেকর্ডগুলো আপডেট করতে হবে। এখনই করে রাখলে ভবিষ্যতে কোনো ঝামেলা হবে না। আমি তার চোখের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইলাম, তারপর ধীরে ধীরে মাথা নাড়লাম। আজ না বাবা, শরীরটা ভালো লাগছে না, আর কয়েকদিন পরে যাব। আমার এই উত্তর শুনে তার মুখের হাসিটা এক মুহূর্তের জন্য ম্লান হয়ে গেল, কিন্তু সে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে বলল, ঠিক আছে বাবা, আপনি যখন বলবেন। আমি বুঝলাম তারা তাড়াহুড়ো শুরু করেছে, এর মানে তাদের পরিকল্পনার পরের ধাপ খুব কাছে। ইয়াসিন অফিসে চলে যাওয়ার কিছুক্ষণ পর আমি চুপচাপ নিজের ঘরে গিয়ে আলমারির ভেতর থেকে পুরনো একটি ফাইল বের করলাম। সেখানে আমার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল, জমির দলিল, ব্যাংকের নথি, ব্যবসার কাগজ, বীমার কাগজ, এমনকি শাহানা বেগমের হাতে লেখা কয়েকটি চিঠিও সেখানে যত্ন করে রাখা ছিল। আমি সবকিছু একবার করে দেখিয়ে আবার গুছিয়ে রাখলাম। তারপর আলাদা করে একটি খামে ভরে এমন কিছু কাগজ বের করলাম যেগুলো দেখে মনে হবে এগুলোই আসল সম্পত্তির নথি, কিন্তু বাস্তবে সেগুলো ছিল পুরনো বাতিল কপি। আমার মাথায় তখন একটি পরিকল্পনা ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে। দুপুরের দিকে অ্যাডভোকেট হাবিবুর রহমান আমাকে ফোন করলেন।
তিনি জানালেন আমার নির্দেশ অনুযায়ী নতুন উইলের খসড়া তৈরি হয়েছে। আমি তাকে বললাম আজ সন্ধ্যায় দেখা করব, তবে বিষয়টা যেন কোনোভাবে বাইরে না যায়। তিনি বললেন চিন্তা করবেন না, আপনার অনুমতি ছাড়া এই বিষয় পৃথিবীর আর কেউ জানবে না। সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার সময় আমি ইচ্ছে করেই বললাম একজন পুরনো বন্ধুর শরীর খারাপ, তাকে দেখে আসি। লিমা সঙ্গে সঙ্গে বলল আব্বু, আমি গেলে হয় না? আমি মুচকি এসে উত্তর দিলাম না মা, কিছু পুরনো বন্ধু আছে যাদের সঙ্গে কিছু পুরনো স্মৃতি একান্তে ভাগ করে নিতে হয়। আমি লক্ষ্য করলাম আমার কথা শুনে তানিয়া চুপচাপ ইয়াসিনের দিকে তাকালো। সেই চোখের ভাষা আমি বুঝে ফেললাম, তারা আমার প্রতিটি পদক্ষেপ নজরে রাখছে। বাড়ি থেকে বেরিয়ে আমি সোজা আইনজীবীর চেম্বারে গেলাম। সেখানে বসে আমরা দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করলাম, শুধু উইল নয়, আমার মৃত্যুর পর কিভাবে সম্পত্তি পরিচালিত হবে, কে কি পাবে, আর যদি কেউ প্রতারণার মাধ্যমে কিছু আদায় করার চেষ্টা করে তাহলে কি ব্যবস্থা নেওয়া হবে। সবকিছু আইনি ভাষায় লিখে রাখা হলো। সবশেষে আমি একটি শর্ত যোগ করলাম, যদি প্রমাণিত হয় যে আমার কোনো সন্তান প্রতারণা, জালিয়াতি বা মানসিক নির্যাতনের মাধ্যমে আমার সম্পত্তি নেওয়ার চেষ্টা করেছে, তাহলে সে আমার কোনো সম্পদের উত্তরাধিকারী হবে না। হাবিবুর রহমান আমার দিকে তাকিয়ে বললেন করিম ভাই, এই সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য খুব কঠিন ছিল, তাই না? আমি অনেকক্ষণ চুপ করে থেকে বললাম একজন বাবার কাছে সন্তানের বিরুদ্ধে কলম ধরা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, কিন্তু তার থেকেও কঠিন হলো নিজের চোখের সামনে বিশ্বাসঘাতকতা দেখে চুপ করে থাকা। একজন বাবার কাছে সন্তানের বিরুদ্ধে কলম ধরা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, কিন্তু তার থেকেও কঠিন হলো নিজের চোখের সামনে বিশ্বাসঘাতকতা দেখে চুপ করে থাকা। আইনজীবী হাবিবুর রহমানের চেম্বার থেকে বেরিয়ে আমি যখন গাড়িতে উঠলাম তখন রাত প্রায় 9:30 বাজে। শহরের ব্যস্ততা অনেকটাই কমে এসেছে। রাস্তার দুই পাশে দোকানপাট একে একে বন্ধ হচ্ছে, কিন্তু আমার ভেতরে যেন নতুন একটা যুদ্ধ শুরু হয়েছে। এতদিন আমি নিজের পরিবারকে রক্ষা করার জন্য লড়েছি, আজ প্রথমবার আমাকে নিজের পরিবার থেকেই নিজেকে রক্ষা করতে হচ্ছে। গাড়ি চালাতে চালাতে আমি হঠাৎ সিদ্ধান্ত বদলে ফেললাম, সরাসরি বাড়ি না গিয়ে গ্রামের বাড়ির দিকে রওনা দিলাম। বহুদিন সেখানে যাওয়া হয়নি। সেই বাড়িটা শুধু একটা সম্পত্তি নয়, সেখানে আমার জীবনের অর্ধেক স্মৃতি লুকিয়ে আছে। শাহানা বেগমের হাতে লাগানো আম গাছ, উঠানের পুরনো শিউলি গাছ, আর বারান্দার সেই কাঠের দোলনা, সবকিছু যেন এখনো তার উপস্থিতি মনে করিয়ে দেয়। রাত অনেক হয়ে যাওয়ায় গ্রামের বাড়ির পুরনো কেয়ারটেকার রহিম চাচা আমাকে দেখে অবাক হয়ে গেলেন। আরে করিম সাহেব, এত রাতে, আগে তো খবর দিলেন না। আমি হালকা হেসে বললাম মনের টানেই চলে এলাম চাচা। তিনি দরজা খুলে ভেতরে নিয়ে গেলেন। ঘরের ভেতরে ঢুকেই আমার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। দেয়ালে এখনো শাহানার বড় ছবিটা টাঙানো, ছবির সামনে শুকিয়ে যাওয়া ফুলের মালা ঝুলছে। আমি ছবিটার সামনে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। রহিম চাচা ধীরে ধীরে বললেন ভাবি থাকলে আজ খুব খুশি হতেন। আমি মৃদু হেসে বললাম হয়তো, আবার হয়তো সবচেয়ে বেশি কষ্ট তিনিই পেতেন। তিনি আমার কথার অর্থ বুঝলেন না, আর আমিও কিছু বললাম না। পরদিন খুব ভোরে ঘুম ভাঙল পাখির ডাক শুনে। শহরের কোলাহল থেকে দূরে এই নীরবতা আমার অনেক দিনের পরিচিত, কিন্তু আজ সেই শান্ত পরিবেশেও আমার মনে শান্তি নেই। চা খেতে খেতে রহিম চাচা হঠাৎ বললেন সাহেব, একটা কথা বলি, রাগ করবেন না তো? বলুন চাচা। গত কয়েক মাসে ইয়াসিন সাহেব কয়েকবার এখানে এসেছিলেন। আমি চমকে উঠলাম, কবে? আপনি জানতেন না? আমি ধীরে মাথা নাড়লাম। রহিম চাচা একটু ইতস্ত করে বললেন উনি দুজন লোক নিয়ে এসেছিলেন, পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখলেন, জমির মাপ নিলেন, এমনকি আমাকে জিজ্ঞেস করেছিলেন এবারের পুরনো দলিল কোথায় রাখা হয়। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তারপর আমি বলেছিলাম এসব শুধু আপনিই জানেন। তখন উনি একটু বিরক্ত হয়েছিলেন। পরে আমাকে বললেন আপনি নাকি সবকিছু খুব শীঘ্রই তার নামে করে দেবেন। আমি চোখ বন্ধ করলাম। তার মানে ষড়যন্ত্রটা শুধু রেকর্ডিংয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না, অনেক আগেই তারা পরিকল্পনা শুরু করেছিল। আমি রহিম চাচাকে কিছুই বুঝতে দিলাম না, শুধু বললাম চাচা, আজ থেকে একটা কথা মনে রাখবেন, আমি নিজে না বললে এবারের কোনো কাগজ, কোন তালা, কোনো ঘর কেউ খুলবে না, এমনকি ইয়াসিন এলেও না।
রহিম চাচা অবাক হয়ে বললেন, ঠিক আছে সাহেব। আমি সেদিন পুরো বাড়িটা ঘুরে দেখলাম। তারপর একটি পুরনো কাঠের আলমারির গোপন তাকে রাখা কিছু কাগজ অন্য জায়গায় সরিয়ে ফেললাম। সেই জায়গার কথা শাহানা আর আমি ছাড়া আর কেউ জানত না। বিকেলের দিকে শহরে ফিরে আসতে দেখলাম বাড়ির পরিবেশ অদ্ভুত রকমের নীরব। ঘরে ঢুকতেই লিমা দৌড়ে এলো। আব্বু, আপনি কোথায় ছিলেন? আমরা তো খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমি শান্ত গলায় বললাম, একটু গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আমার কথা শেষ হতেই ইয়াসিন সোফা থেকে উঠে দাঁড়ালো। গ্রামের বাড়িতে? হঠাৎ? অনেকদিন যায়নি, তাই গেলাম। তারপর আমি লক্ষ্য করলাম ইয়াসিনের মুখের রং একটু বদলে গেল। সে স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, আগে বললে আমি আপনার সঙ্গে যেতাম। আমি তার চোখের দিকে তাকিয়ে উত্তর দিলাম, কিছু কিছু জায়গায় মানুষ একাই যেতে চায়। সেদিন রাতের খাবারের পর আমি ইচ্ছে করে ড্রয়িং রুমে টিভি চালিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর দেখলাম ইয়াসিন, লিমা আর তানিয়া বারান্দায় গিয়ে নিচু গলায় কথা বলছে। আমি নিঃশব্দে উঠে করিডোরের কাছে গিয়ে দাঁড়ালাম। তানিয়ার গলা ভেসে এলো, বাবা আজ গ্রামের বাড়িতে কেন গেলেন? ইয়াসিন নিচু গলায় বললেন, আমি জানি না, কিন্তু আমার ভালো লাগছে না। লিমা বলল, হয়তো উনি কিছু বুঝে ফেলেছেন। ইয়াসিন সঙ্গে সঙ্গে বলল, অসম্ভব। যদি বুঝতেন তাহলে আমাদের সঙ্গে এমন স্বাভাবিক আচরণ করতেন না। তানিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, তবুও দেরি করা ঠিক হবে না। এই সপ্তাহের মধ্যে কাগজে সই করানোর ব্যবস্থা করতে হবে। আমি আর কিছু শুনলাম না। নিঃশব্দে নিজের ঘরে ফিরে এলাম। এখন আমার কাছে পরিষ্কার হয়ে গেছে ওরা আর অপেক্ষা করতে রাজি নয়। এর মানে খুব শীঘ্রই ওরা এমন একটা পদক্ষেপ নেবে যেখান থেকে আর ফিরে আসার সুযোগ থাকবে না। আর আমিও সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এবার আমি শুধু তাদের পরিকল্পনা ভেস্তে দেব না, তাদের নিজেদের মুখ দিয়ে সত্য স্বীকার করাবো। কারণ প্রতারণার সবচেয়ে বড় শাস্তি শুধু সম্পত্তি হারানো নয়, নিজের মুখও সবার সামনে খুলে যাওয়া। পরদিন সকাল থেকেই আমি এমনভাবে আচরণ করতে শুরু করলাম যেন গত কয়েকদিনের কোনো ঘটনাই আমার মনে নেই। নাস্তার টেবিলে বসে লিমার রান্নার প্রশংসা করলাম। ইয়াসিনের অফিসের খোঁজ নিলাম। তানিয়াকে ফোন করে বললাম, অনেকদিন একসঙ্গে বসে গল্প করা হয় না। আমার এই স্বাভাবিক আচরণে ওদের মুখে আবার সে আত্মবিশ্বাস ফিরে এলো। আমি বুঝলাম সন্ধ্যের মেঘ আপাতত সরে গেছে, আর সেটাই আমার দরকার ছিল। দুপুরের দিকে আমি নিজের ঘরে বসে পুরনো কিছু হিসাবপত্র দেখছিলাম। এমন সময় আমার মোবাইলে একটি অচেনা নম্বর থেকে ফোন এলো। ফোন ধরতেই ওপাশ থেকে ভদ্রলোক বললেন, আপনি কি আব্দুল করিম সাহেব বলছেন? আমি বললাম, জি বলছি। লোকটি নিজের পরিচয় দিয়ে বললেন, তিনি একটি বেসরকারি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের কর্মকর্তা। কথাবার্তার এক পর্যায়ে তিনি আমাকে এমন একটি তথ্য দিলেন যা শুনে আমি মুহূর্তের জন্য নির্বাক হয়ে গেলাম। তিনি বললেন, আপনার ছেলে মিস্টার ইয়াসিন কয়েকদিন আগে আমাদের অফিসে এসেছিলেন। তিনি দাবি করেছিলেন আপনার গ্রামের বাড়ির জমি খুব শীঘ্রই তার মালিকানায় চলে আসবে, তাই আগাম মূল্য নির্ধারণ করে রাখতে চেয়েছিলেন। তিনি জানতে চেয়েছিলেন পুরো জমি বিক্রয় করলে আনুমানিক কত টাকা পাওয়া যেতে পারে। আমার হাতের কলমটা টেবিলের ওপর পড়ে গেল। আমি শান্ত গলায় জিজ্ঞেস করলাম, তিনি কি কোনো কাগজপত্র জমা দিয়েছেন? না স্যার, আমরা আসল দলিল ছাড়া কোনো কাজ করি না, তাই আমরা শুধু প্রাথমিক আলোচনা করেছি। পরে বিষয়টা নিয়ে একটু সন্দেহ হওয়ায় আমি আপনার নম্বর সংগ্রহ করে নিশ্চিত হতে ফোন করলাম। আমি লোকটিকে ধন্যবাদ জানিয়ে ফোন রেখে দিলাম। এবার সবকিছু আরও পরিষ্কার হয়ে গেল। ওদের উদ্দেশ্য শুধু সম্পত্তি নিজেদের নামে নেওয়া নয়, যত দ্রুত সম্ভব সব বিক্রি করে নগদ অর্থ নিয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনাও করে ফেলেছে। সেদিন বিকেলে আমি সিদ্ধান্ত নিলাম শুধু আইনজীবী নয়, আরও একজন বিশ্বস্ত মানুষের সাহায্য লাগবে। আমি ফোন করলাম আমার বহুদিনের বন্ধু ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। আমরা একসঙ্গে কলেজে পড়েছি। পরে তিনি পুলিশে যোগ দেন, আর আমি ব্যবসায়। দীর্ঘ বন্ধুত্বের কারণে তিনি আমাকে পরিবারের সদস্যের মতোই দেখেন। আমার কথা শুনে তিনি সন্ধ্যায় বাড়ির কাছের একটি নিরিবিলি রেস্টুরেন্টে দেখা করতে রাজি হলেন। আমি সেখানে পৌঁছানোর পর কোনো ভূমিকা না করে পুরো ঘটনাটা খুলে বললাম। রুবিনার রেকর্ডিং থেকে শুরু করে গ্রামের বাড়ির ঘটনা, জমি বিক্রির পরিকল্পনা, সবকিছু।
তিনি মনোযোগ দিয়ে শুনলেন, তারপর চুপচাপ এক গ্লাস পানি খেলেন। কিছুক্ষণ পরেই বললেন, করিম, তোমার ছেলে যদি এত দূর পর্যন্ত পরিকল্পনা করে থাকে, তাহলে শুধু কথার ওপর ভরসা করলে চলবে না। এমন প্রমাণ লাগবে যা আদালতেও অস্বীকার করা যাবে না। আমি বললাম, কি করতে হবে? তিনি একটু ভেবে বললেন, ওদের এমন একটি সুযোগ দাও যেখানে ওরা নিজেরাই নিজেদের উদ্দেশ্য প্রকাশ করবে। মানুষ যখন নিশ্চিত হয় যে সে সামনে কোনো বাধা নেই, তখন সবচেয়ে বড় ভুলটা করে ফেলে। আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আমি সেটাই চাই। শেষবারের মতো আমি দেখতে চাই ওরা সত্যি কতদূর যেতে পারে। পরিকল্পনা ঠিক করে আমি বাড়ি ফিরলাম। বাড়িতে ঢুকতেই ইয়াসিন খুব হাসি মুখে এগিয়ে এলো। বাবা, কাল শুক্রবার, ভাবছিলাম সবাই মিলে গ্রামের বাড়িতে ঘুরে আসি। অনেক দিন তো যাওয়া হয় না। আমি মনে মনে হাসলাম। এত তাড়াতাড়ি ওরা নিজেরাই গ্রামের বাড়ির কথা তুলবে সেটা আশা করিনি। আমি স্বাভাবিক গলায় বললাম, যাওয়া যেতে পারে, তবে সেখানে গিয়ে একটা কাজও সেরে ফেলব। ইয়াসিন আগ্রহ নিয়ে বলল, কী কাজ? আমি উত্তর দিলাম, জমির কাগজপত্র গুছিয়ে আনব। অনেক পুরনো হয়ে গেছে। আমার কথা শুনে সে এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তারপর মুখে হাসি এনে বলল, খুব ভালো হবে বাবা। রাতে নিজের ঘরে এসে আমি মোস্তাফিজুর রহমানকে একটি ছোট্ট বার্তা পাঠালাম, কাল পরিকল্পনা অনুযায়ী শুরু হচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর এলো, সাবধানে থেকো, কেউ যেন বুঝতে না পারে। পরদিন সকাল ৮টার মধ্যেই আমরা চারজন গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। পুরো পথ জুড়ে লিমা নানা গল্প করছিল। তানিয়া ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দিচ্ছিল। আর ইয়াসিন বারবার বলছিল, বাবা, তুমি এখন আর এসব ঝামেলা সামলাতে পারবে না, সব দায়িত্ব আমাদের দিয়ে দাও। আমি শুধু শুনছিলাম, কারণ আমি জানতাম আজকের দিনটা শুধু বেড়ানোর জন্য নয়। আজ এমন কিছু ঘটবে যা এই পরিবারের ভবিষ্যৎ বদলে দেবে। গ্রামের বাড়িতে পৌঁছে রহিম চাচা আমাদের দেখে খুব খুশি হলেন। তিনি সবাইকে ভেতরে নিয়ে গেলেন। কিছুক্ষণ গল্প করার পর আমি ইচ্ছে করেই বললাম, ইয়াসিন, আমার সঙ্গে স্টোর রুমে চলো, কিছু কাগজ বের করতে হবে। আমরা দুজন স্টোর রুমে ঢুকতে সে দরজা টেনে দিল। তারপর নিচু গলায় বলল, বাবা, তুমি যদি সত্যি আজ কাগজগুলো আমার হাতে তুলে দাও, তাহলে আমি কথা দিচ্ছি তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। আমি তার মুখের দিকে তাকিয়ে শান্তভাবে বললাম, তুমি কি সত্যি আমার দায়িত্ব নিতে চাও, নাকি আমার সম্পদের? আমার প্রশ্ন শুনে ইয়াসিনের মুখের হাসি মিলিয়ে গেল। সে কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল। আর ঠিক সেই মুহূর্তে স্টোররুমের দরজার বাইরে খুব আস্তে কারো পায়ের শব্দ শোনা গেল। আমি বুঝতে পারলাম আমাদের কথোপকথন শুধু আমরা দুজন শুনছি না। স্টোররুমের দরজার বাইরে খুব আস্তে কারো পায়ের শব্দ শোনা গেল। আমি বুঝতে পারলাম আমাদের কথোপকথন শুধু আমরা দুজন শুনছি না। ইয়াসিনও শব্দটা টের পেয়ে দ্রুত ঘুরে দরজার দিকে তাকালো, কিন্তু সে দরজা খুলল না, বরং আমার দিকে ফিরে কৃত্রিম হাসি দিয়ে বলল, বাবা, তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। আমি তো শুধু চাই তুমি শান্তিতে থাকো। আমি কোনো উত্তর দিলাম না। স্টোররুমের ভেতরে একটা পুরনো কাঠের আলমারি ছিল, তার উপর ধুলো মাখা কিছু ফাইল রাখা। আমি ধীরে ধীরে সেগুলোর দিকে এগিয়ে গেলাম। ইচ্ছে করে এমনভাবে আচরণ করলাম যেন সত্যি গুরুত্বপূর্ণ কাগজপত্র খুঁজছি। ইয়াসিন আমার প্রতিটি নড়াচড়া গভীরভাবে লক্ষ্য করছিল। তার চোখে অস্থিরতা স্পষ্ট। মনে হচ্ছিল আমি কোন ফাইলটা হাতে নিই সেটাই যেন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটি পুরনো বাদামি রঙের ফাইল বের করলাম। ফাইলের উপর বড় অক্ষরে লেখা ছিল জমির মূল নথি। বাস্তবে এটি ছিল পুরনো ও বাতিল কাগজের একটি গুচ্ছ, যা আমি আগেই আলাদা করে রেখেছিলাম। ফাইলটা হাতে নিয়ে আমি বললাম, মনে হচ্ছে এটাই। ইয়াসিনের চোখ চকচক করে উঠল। ঠিক তখনই দরজার বাইরে থেকে লিমার গলা শোনা গেল, আপনারা এতক্ষণ ধরে কি করছেন? সবাই অপেক্ষা করছে। আমি দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। লিমার মুখে হাসি থাকলেও তার চোখ বারবার আমার হাতে ধরা ফাইলটার দিকে চলে যাচ্ছিল। তানিয়াও একটু দূরে দাঁড়িয়ে একইভাবে তাকিয়েছিল। আমি নিশ্চিত হয়ে গেলাম ওরা তিনজনই এই ফাইলটার জন্য অপেক্ষা করছিল। দুপুরের খাবারের সময় সবাই একসাথে বসলাম। রহিম চাচা গ্রামের দেশি মুরগি, শাক, ডাল আর পুকুরের মাছ রান্না করেছিলেন। একসময় এই খাবার খেতে আমরা সবাই মিলে কত আনন্দ করতাম। শাহানা বেগম নিজে রান্নাঘরে দাঁড়িয়ে সবকিছু দেখাশোনা করতেন। আজ
সেই একই টেবিলে বসেও আমার মনে হচ্ছিল আমি যেন সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষের সঙ্গে খাচ্ছি। খাওয়ার মাঝখানে তানিয়া হঠাৎ বলল, বাবা, একটা কথা বলবো? বলো। তুমি এত বড় সম্পত্তি একা সামলাচ্ছ, যদি হঠাৎ তোমার কিছু হয়ে যায় তাহলে তো অনেক আইনি ঝামেলা হবে। আমি তার দিকে তাকিয়ে রইলাম। সে আবার বলল, আমি শুধু তোমার সুবিধার জন্য বলছি, আগে থেকে সব গুছিয়ে রাখলে আমাদেরও দৌড়াদৌড়ি করতে হবে না। আমি মৃদু হেসে বললাম, মানুষের মৃত্যুর চিন্তা তোমাদের বেশ হচ্ছে দেখছি। আমার কথায় কয়েক সেকেন্ডের জন্য চারিদিকে নীরবতা নেমে এলো। লিমা তাড়াতাড়ি বলল, আব্বু, ও তো খারাপ অর্থে বলেনি। আমি আর কথা বাড়ালাম না। বিকেলের দিকে সবাই উঠানে বসে চা খাচ্ছিল। আমি ইচ্ছে করে বললাম, আজ রাতে এখানেই থাকি, অনেকদিন গ্রামের বাড়িতে রাত কাটানো হয়নি। আমার কথায় তিনজনেই একে অপরের দিকে তাকালো। আমি বুঝতে পারলাম তাদের পরিকল্পনার সঙ্গে এই রাতটার কোনো সম্পর্ক আছে। সন্ধ্যার পর বিদ্যুৎ চলে গেল। পুরো বাড়ি অন্ধকার হয়ে গেল। রহিম চাচা হারিকেন জ্বালিয়ে ঘরে ঘরে রেখে দিলেন। গ্রামের নিরিবিলি পরিবেশে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। রাতের খাবার শেষে আমি ইচ্ছে করেই সবাইকে বললাম, আমি একটু ক্লান্ত, আজ তাড়াতাড়ি ঘুমাবো। তারপর সেই বাদামি ফাইলটা হাতে নিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম। কিন্তু আমি ঘুমাতে যাইনি। ঘরের ভেতরের বাতি নিভিয়ে জানালার পাশে বসে অপেক্ষা করতে লাগলাম। সময় যেন খুব ধীরে এগুচ্ছিল। রাত প্রায় 12টার দিকে করিডোরে আস্তে আস্তে কারো হাঁটার শব্দ পেলাম। কয়েক সেকেন্ড পর আরেকজন, তারপর তৃতীয় জন। আমি নিঃশব্দে উঠে দরজার ছোট ফাঁক দিয়ে বাইরে তাকালাম। হারিকেনের ক্ষীণ আলোয় দেখলাম ইয়াসিন, লিমা আর তানিয়া খুব সতর্কভাবে আমার ঘরের দিকে এগিয়ে আসছে। লিমা ফিসফিস করে বলল, উনি ঘুমিয়ে পড়েছেন তো? ইয়াসিন উত্তর দিল, আমি আধ ঘন্টা আগে দেখে এসেছি, কোনো শব্দ নেই। তানিয়া নিচু গলায় বলল, ফাইলটা যদি আজই পাওয়া যায় তাহলে আর দেরি করতে হবে না। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। তাহলে সত্যি ওরা আজ রাতেই আমার ঘরে ঢুকে কাগজ চুরি করতে এসেছে। আমি নিঃশব্দে এক পা পিছিয়ে গেলাম। তারপর বিছানার পাশে রাখা মোবাইল ফোনটি হাতে তুলে নিলাম। একটি বোতামে চাপ দিতেই ফোনটি নিঃশব্দে রেকর্ডিং শুরু করলো। আর ঠিক সেই সময় আমার ঘরের দরজার হাতলে খুব আস্তে করে কারো হাত পড়ল। দরজাটা ধীরে ধীরে খুলতে শুরু করলো। আমি অন্ধকার ঘরের ভেতর নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম, কারণ আমি জানতাম পরবর্তী কয়েক মিনিট প্রমাণ করে দেবে আমার সন্তানরা কতটা নিচে নামতে পারে। দরজাটা খুব ধীরে ধীরে খুলে গেল। হারিকেনের ম্লান আলো দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতরে ঢুকে মেঝের ওপর লম্বা ছায়া তৈরি করল। আমি আগে থেকেই বিছানার পাশে ভারী পর্দার আড়ালে দাঁড়িয়েছিলাম। বাইরে থেকে দেখলে মনে হবে আমি বিছানায় ঘুমিয়ে আছি। বালিশ আর কম্বল দিয়ে এমনভাবে আকার তৈরি করে রেখেছিলাম যে অন্ধকারে সহজে বোঝার উপায় নেই। প্রথমে ইয়াসিন ভেতরে ঢুকল, তার পেছনে লিমা, তারপর তানিয়া। তিনজনই এত আস্তে হাঁটছিল যেন সামান্য শব্দ হলেই সব শেষ হয়ে যাবে। ইয়াসিন বিছানার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ঘুমিয়ে আছেন। লিমা বলল, তাড়াতাড়ি করো, বেশি সময় থাকলে রহিম চাচা জেগে যেতে পারেন। তানিয়া সোজা আমার পুরনো আলমারির দিকে এগিয়ে গেল। সে যেন আগে থেকেই জানতো কোন ড্রয়ারে কি থাকে। তালা খুলতে তার 1 মিনিটও লাগলো না। আমি বিস্মিত হয়ে বুঝলাম এই কাজ প্রথমবার করছি না। সে নিচু গলায় বলল, এখানে নেই। ইয়াসিন বলল, ডান পাশে তাকে দেখো। বাবা সব সময় গুরুত্বপূর্ণ কাগজ আলাদা করে রাখেন। আমি পর্দার আড়াল থেকে সব দেখছিলাম। বুকের ভেতর যন্ত্রণা হচ্ছিল, কিন্তু নিজেকে সামলে রাখলাম। আজ আবেগ দেখানোর দিন নয়, আজ সত্যকে নিজের চোখে দেখার দিন। কয়েক মিনিট খোঁজাখুঁজির পর লিমার হাতে সেই বাদামি রঙের ফাইলটা চলে এলো। সে উত্তেজিত গলায় বলল, পেয়েছি। ইয়াসিন দ্রুত ফাইলটা নিয়ে খুলে দেখতে লাগলো। অন্ধকারে ভালোভাবে পড়া যাচ্ছিল না। সে হারিকেনটা একটু কাছে টেনে আনলো। কাগজগুলো উল্টে পাল্টে দেখে তার মুখে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। আমি বলেছিলাম না, বাবা এগুলো ঘরেই রাখেন। তানিয়া বলল, আগামী সপ্তাহে উকিলের কাছে নিয়ে যাব। বাবা শুধু সই করলেই সব শেষ। লিমা তখন এমন একটা কথা বলল যা শুনে আমার চোখ বন্ধ হয়ে এলো। যদি উনি সই করতে রাজি না হন? ইয়াসিন একটুও না ভেবে উত্তর দিল, তাহলে অন্য ব্যবস্থা করতে হবে। তানিয়া জিজ্ঞেস করল, কি ব্যবস্থা?
ইয়াসিন খুব ঠান্ডা গলায় বলল, ডাক্তার দেখিয়ে মানসিকভাবে অক্ষম ঘোষণা করা যায়। তখন আদালতের মাধ্যমে অভিভাবক হিসেবে আমি সব দায়িত্ব নিয়ে নেব। আমার শরীর কেঁপে উঠল। আমি কখনো ভাবিনি এরা এত দূর পর্যন্ত পরিকল্পনা করে রেখেছে। লিমা ধীরে ধীরে বলল, কিন্তু এতে যদি উনি কষ্ট পান? ইয়াসিন বিরক্ত হয়ে বলল, এখন আবেগ দেখিয়ে লাভ নেই। এত বড় সম্পত্তি নিয়ে বসে থাকলে কোনো লাভ হবে না। শহরের বাড়িটা বিক্রি করলে যে টাকা আসবে সেটা দিয়ে ঢাকায় নতুন প্রজেক্টে বিনিয়োগ করব। গ্রামের জমিটাও রেখে কোনো লাভ নেই। তানিয়া হেসে বলল, আর বৃদ্ধাশ্রমের খরচ তো খুব বেশি না। তিনজনে খুব আস্তে হেসে উঠল। সেই হাসির শব্দ আমার কানে ছুরির মতো বেছিল। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, কিন্তু তবুও নিজেকে থামালাম, কারণ আমি জানতাম এখনও নাটকের শেষ দৃশ্য আসেনি। কিছুক্ষণ পর ইয়াসিন বলল, চলো, কাগজগুলো আবার আরেক জায়গায় রেখে দিই। এখন সরালে বাবা সন্দেহ করতে পারেন। আমি মনে মনে বললাম, এটাই তোমার সবচেয়ে বড় ভুল বাবা, কারণ তোমার হাতে যে ফাইলটা রয়েছে সেটা আসল নয়। তারা সবকিছু আগের মতো গুছিয়ে রেখে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দ শোনার পর আমি ধীরে ধীরে পর্দার আড়াল থেকে বেরিয়ে এলাম। মোবাইল ফোনের রেকর্ডিং বন্ধ করলাম। রেকর্ডিংটা একবার চালিয়ে শুনলাম। প্রতিটি কথা পরিষ্কার শোনা যাচ্ছে, কোনো সন্দেহের সুযোগ নেই। আমি বিছানায় বসে অনেকক্ষণ নীরবে রইলাম। রাগ হচ্ছিল, অভিমান হচ্ছিল, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল একটা বিষয় ভেবে। আমার স্ত্রী শাহানা যদি আজ বেঁচে থাকতেন, তাহলে এই দৃশ্য দেখে তিনি হয়তো দ্বিতীয়বার মারা যেতেন। ভোর হওয়ার আগে আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আজ আর কোনো অভিনয় নয়। এবার আমি ওদের এমন একটি খেলায় নামাবো যেখানে প্রতিটি চাল আমি ঠিক করব। আর ওরা বুঝতে পারবে না কখন তারা নিজেদের তৈরি ফাঁদে আটকে গেছে। সূর্য ওঠার পর সবাই এমনভাবে আচরণ করছিল যেন রাতে কিছুই ঘটেনি। আমি নাস্তা করতে হঠাৎ বললাম, ইয়াসিন, কালকে শহরে ফিরে উকিলের সঙ্গে একটা দেখা করব। সে চমকে উঠে বলল, কেন বাবা? আমি খুব স্বাভাবিক গলায় উত্তর দিলাম, সম্পত্তির কাগজপত্র গুছিয়ে রাখতে চাই। বয়স হয়েছে, কোনটা কোথায় আছে সেটা লিখে রাখা দরকার। আমার কথা শুনে লিমা নিচের দিকে তাকিয়ে হাসল। তানিয়া কাপের চা নামিয়ে রেখে বলল, এটা খুব ভালো সিদ্ধান্ত বাবা। আমি তাদের মুখের দিকে তাকিয়ে বুঝলাম ওরা বিশ্বাস করে ফেলেছে তাদের পরিকল্পনা সফল হতে চলেছে। কিন্তু ওরা জানে না আজ দুপুরে আমি এমন একজন মানুষকে এই বাড়িতে নিয়ে আসব যার উপস্থিতি পুরো খেলার নিয়ম বদলে দেবে। আর সেই মানুষটির হাতে থাকবে এমন একটি তথ্য যা শুনে ইয়াসিনের মুখ থেকে প্রথমবারের মতো আত্মবিশ্বাসের হাসি চিরতরে হারিয়ে যাবে। ইয়াসিনের মুখ থেকে প্রথমবারের মতো আত্মবিশ্বাসের হাসি চিরতরে হারিয়ে যাবে। সকালের নাস্তা শেষ হওয়ার পর আমি আর কোনো কথা না বাড়িয়ে বারান্দায় এসে বসলাম। গ্রামের বাড়ির সামনে বিশাল বটগাছ তার আজও আগের মতোই দাঁড়িয়ে আছে। ছোটবেলায় ইয়াসিন আর তানিয়া এই গাছের নিচে বিকেল কাটাতো। শাহানা বেগম জানালা দিয়ে দাঁড়িয়ে ওদের খেলা দেখতেন। সময় সত্যি অদ্ভুত, একই জায়গায় একই মানুষ, কিন্তু সম্পর্কের অর্থ পুরোপুরি বদলে যায়। আমি মোবাইল ফোন বের করে একটি নম্বরে কল করলাম। ওপাশ থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো, আসসালামু আলাইকুম করিম ভাই। আমি বললাম, হাবিব, আপনি কি আজ এই গ্রামের বাড়িতে আসতে পারবেন? তিনি এক মুহূর্ত দেরি না করে বললেন, অবশ্যই। আপনার কণ্ঠ শুনে বুঝতে পারছি বিষয়টা গুরুত্বপূর্ণ। আমি 1 ঘন্টার মধ্যে রওনা দিচ্ছি। ফোন রেখে আমি রহিম চাচাকে ডাকলাম, চাচা, আজ দুপুরে কয়েকজন অতিথি আসবেন, তাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন। রহিম চাচা হেসে বললেন, যতজনই আসুক ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। আমি আর কিছু বললাম না। এদিকে ঘরের ভেতরে ইয়াসিন, লিমা আর তানিয়া নিজেদের মধ্যে নিচু গলায় কথা বলছিল। দূর থেকে তাদের মুখের ভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল ওরা কোনো পরিকল্পনা করছে। কিছুক্ষণ পর ইয়াসিন আমার পাশে এসে বসল। বাবা, একটা কথা জিজ্ঞেস করি? করো। তুমি কি সত্যিই সব সম্পত্তির হিসাব গুছিয়ে রাখতে চাইছো? আমি তার চোখের দিকে তাকিয়ে মৃদু হাসলাম। হ্যাঁ, মানুষ কখন চলে যাবে সেটা তো কেউ জানে না। সে গম্ভীর মুখে মাথা নাড়ল। তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছিলাম ভেতরে ভেতরে সে আনন্দে ভাসছে। প্রায় 1.5 ঘন্টা পরে বাড়ির সামনে একটি সাদা গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন অ্যাডভোকেট হাবিবুর রহমান, তার সঙ্গে আরো 2 জন ভদ্রলোক।
একজন ছিলেন আমার ব্যাংকের শাখা ব্যবস্থাপক, আর অন্যজন ছিলেন এলাকার সাবেক ইউনিয়ন চেয়ারম্যান, যিনি বহু বছর ধরে আমাদের পরিবারের অত্যন্ত বিশ্বস্ত মানুষ। গাড়ি থেকে সবাই নামতেই ইয়াসিনের মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল। সে দ্রুত এগিয়ে এসে বলল, আরে সবাই একসঙ্গে? আমি শান্ত গলায় বললাম, হ্যাঁ, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আমরা সবাই ড্রয়িং রুমে বসলাম। চা নাস্তা আসার পর আমি ধীরে ধীরে কথা শুরু করলাম। তোমরা সবাই জানো আমার বয়স হয়েছে, তাই ভাবলাম জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুছিয়ে রাখা উচিত। ইয়াসিন সঙ্গে সঙ্গে বলল, বাবা, আমরা তো আছি। আমি তার কথা শুনে শুধু মাথা নাড়লাম। তারপর আইনজীবীর দিকে তাকিয়ে বললাম, হাবিব সাহেব, আপনি শুরু করুন। তিনি ব্যাগ থেকে কয়েকটি কাগজ বের করে টেবিলের উপর রাখলেন। করিম সাহেব তার সম্পত্তি, ব্যাংক হিসাব এবং ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিয়ে কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছেন। এই কথা শুনেই লিমা চুপচাপ ইয়াসিনের দিকে তাকালো। তানিয়া নিজের হাত শক্ত করে ধরে বসে রইল। আমি তাদের মুখের প্রতিটি পরিবর্তন লক্ষ্য করছিলাম। হাবিবুর রহমান আবার বললেন, এই সিদ্ধান্ত কার্যকর হবে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে। ইয়াসিন অবাক হয়ে বলল, কী ধরনের শর্ত? আইনজীবী সরাসরি উত্তর দিলেন না। তিনি শুধু বললেন, সব কথা একসঙ্গে বলা যাবে না। আমি এবার নিজেই কথা বললাম, ইয়াসিন, আজ দুপুরে তোমাকে নিয়ে আমি শহরে যাব। কেন? কিছু কাগজে তোমাকে সাক্ষী হিসেবে সই করতে হবে। সে কোনো সন্দেহ না করেই বলল, ঠিক আছে বাবা। তার চোখে তখনও আত্মবিশ্বাস, কারণ সে জানি না যেসব কাগজে সে সাক্ষী হিসেবে সই করবে সেগুলো তার ধারণার সম্পূর্ণ বিপরীত। ঠিক তখনই আমার মোবাইল ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটি নাম, রুবিনা আক্তার। আমি কল রিসিভ করতেই ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠে তিনি বললেন, চাচা, আমি এখনই আপনার সঙ্গে দেখা করতে চাই, খুব জরুরি। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, বিয়ের দিনের রেকর্ডিং ছাড়া আমার কাছে আরও একটা ভিডিও এসেছে। এতদিন আমি জানতামই না এটা আমার ক্যামেরায় ছিল। আজ ব্যাকআপ দিতে গিয়ে খুঁজে পেয়েছি। আমার বুক ধক করে উঠল। ভিডিওতে কি আছে? তিনি নিচু গলায় বললেন, আপনার ছেলে, পুত্রবধূ আর মেয়ের এমন কিছু কথা আছে যা শুনলে আপনি আর কোনো সন্দেহ করবেন না। আমি ধীরে ধীরে চোখ বন্ধ করলাম। এর মানে ভাগ্য যেন নিজেই একের পর এক প্রমাণ আমার হাতে তুলে দিচ্ছে। আমি শুধু বললাম, রুবিনা, ভিডিওটা নিয়ে আজই চলে আসো। কল কেটে যাওয়ার পর আমি কারোর দিকে তাকালাম না, কিন্তু আমার মনে তখন একটাই চিন্তা, এবার আর শুধু অডিও নয়, চোখের সামনে ধরা পড়বে তাদের আসল মুখ। আর সেই মুহূর্ত থেকে তাদের সাজানো পুরনো খেলাটা ভেঙে পড়তে শুরু করবে। আর সেই মুহূর্ত থেকে তাদের সাজানো পুরো খেলাটা ভেঙে পড়তে শুরু করবে। রুবিনা আক্তার বিকেলের শেষ দিকে গ্রামের বাড়িতে পৌঁছালেন। তার মুখে আগের মতোই উদ্বেগের ছাপ। গাড়ি থেকে নামার সময় তিনি বারবার চারপাশে তাকাচ্ছিলেন, যেন নিশ্চিত হতে চাইছেন কেউ তাকে অনুসরণ করে আসেনি। আমি নিজে গিয়ে তাকে ভেতরে নিয়ে এলাম। ড্রয়িং রুমে তখন ইয়াসিন, লিমা, তানিয়া, আইনজীবী হাবিবুর রহমান, ব্যাংক ম্যানেজার এবং সাবেক চেয়ারম্যান বসে গল্প করছিলেন। আমি ইচ্ছে করে রুবিনাকে সেখানে না বসিয়ে বাড়ির পেছনের পুরনো লাইব্রেরির ঘরে নিয়ে গেলাম। এই ঘরটাতে বহু বছর কেউ আসে না। শাহানা বেগম বই পড়তে ভালোবাসতেন। তার মৃত্যুর পর বইয়ের আলমারিগুলো যেমন ছিল তেমনই পড়ে আছে। ঘরে ঢুকে রুবিনা ব্যাগ থেকে একটি ছোট হার্ড ডিস্ক বের করলেন। সেটি আমার হাতে দিয়ে বললেন, চাচা, আমি অনেক ভেবেছি এটা আপনাকে দেব কি দেব না, কিন্তু শেষ পর্যন্ত মনে হয়েছে সত্য লুকিয়ে রাখা অন্যায় হবে। আমি ধীরে বললাম, এতে কি আছে? তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, বিয়ের দিন ভিডিওগ্রাফির মূল ক্যামেরা ছাড়াও আমার সহকারী একটি ছোট ক্যামেরা ব্যবহার করেছিল। অনুষ্ঠান শেষে সে ভুল করে ক্যামেরাটা বন্ধ করতে ভুলে যায়। পরে সে ফুটেজ কেউ দেখেনি। আজ স্টোর রুম গোছাতে গিয়ে হার্ড ডিস্কটা পাই। আমার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। আমি ল্যাপটপ খুললাম। ভিডিও চালু হতেই প্রথমে বিয়ের কিছু সাধারণ দৃশ্য ভেসে উঠল। অতিথিদের হাসি, আলোর ঝলকানি, গান, শুভেচ্ছা, সবকিছুই স্বাভাবিক। তারপর হঠাৎ দৃশ্য বদলে গেল। কনের বিশ্রাম কক্ষের পাশের করিডর। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ইয়াসিন, লিমা আর তানিয়া দাঁড়িয়ে কথা বলছে। তারা বুঝতে পারেনি ক্যামেরাটি চালু ছিল। ভিডিওতে ইয়াসিন বলছে,
বাবা আজ খুব আবেগপ্রবণ। এ সময় যদি জমির কথা তুলি, উনি না বলতে পারবেন না। লিমা উত্তর দিল, আজ না, বিয়ের পর কয়েক সপ্তাহ অপেক্ষা করি, তারপর ধীরে ধীরে সবকিছু আমাদের হাতে চলে আসবে। ভিডিওতে তানিয়া হেসে বলল, বাবা তো এখনো ভাবে আমরা ছোট আছি। উনি বুঝতে পারবেন না কখন সব শেষ হয়ে যাবে। এরপর এমন একটি দৃশ্য দেখা গেল যা আমি কল্পনাও করিনি। একজন অচেনা লোক তাদের কাছে এসে বলল, আমি যেসব কাগজ তৈরি করেছি সেগুলো দেখে নেবেন, শুধু মালিকের সই হলেই হবে। ইয়াসিন খুব নিচু গলায় বলল, আসল সই না হলেও চলবে? লোকটি উত্তর দিল, দূর থেকে কেউ বুঝবে না, তবে সাবধানে করতে হবে। ভিডিও এখানেই শেষ হয়ে গেল। আমি কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল শরীরের সমস্ত রক্ত যেন শুকিয়ে গেছে। এবার বিষয়টা শুধু বিশ্বাসঘাতকতার মধ্যে সীমাবদ্ধ নেই, এখানে জালিয়াতির পরিকল্পনাও হয়েছে। আইনজীবী হাবিবুর রহমান পুরো ভিডিওটি একবার মনোযোগ দিয়ে দেখলেন। তারপর ল্যাপটপ বন্ধ করে বললেন, করিম ভাই, এখন আপনার হাতে শুধু সন্দেহ নয়, ধারাবাহিক প্রমাণও আছে। কিন্তু এখনও কাউকে কিছু বলা ঠিক হবে না, কারণ তারা অপরাধের চেষ্টা করেছে, কিন্তু এখনও শেষ পদক্ষেপ নেয়নি। আমি জিজ্ঞেস করলাম, তাহলে? তিনি শান্তভাবে বললেন, তাদের সুযোগ দিন, ওরা নিজেরাই নিজেদের শেষ করবে। ঠিক তখনই সাবেক পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর রহমানও লাইব্রেরির ঘরে ঢুকলেন। তিনি দুপুরে গ্রামের বাড়ির আশেপাশে এসে উঠেছিলেন, কিন্তু ইচ্ছে করে সামনে আসেননি। ভিডিও দেখে তিনি শুধু একটা কথাই বললেন, আজ রাতে ওরা কিছু করবে। মানুষের লোভ যখন এত দূর যায়, তখন সে অপেক্ষা করতে পারে না। আমি তার দিকে তাকিয়ে বললাম, আপনি কিভাবে এত নিশ্চিত? তিনি হালকা হেসে উত্তর দিলেন, ৩০ বছর অপরাধীদের সঙ্গে কাজ করেছি, তাদের চোখের ভাষা পড়তে শিখেছি। আজ দুপুরে ইয়াসিনের চোখে আমি অস্থিরতা দেখেছি। ও ভাবছে সময় ফুরিয়ে যাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী আমরা সবাই আবার ড্রয়িং রুমে ফিরে এলাম। কেউ বুঝতে পারল না যে গত ১ ঘন্টায় আমার হাতে আরও ভয়ঙ্কর প্রমাণ চলে এসেছে। সন্ধ্যার দিকে আমি ইচ্ছে করে সবার সামনে একটি কথা বললাম। আমি সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল শহরে ফিরে আমার সব সম্পত্তির বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা করব। আমার কথাটা শোনা মাত্রই ইয়াসিনের মুখে চাপা আনন্দ ফুটে উঠল। সে বলল, তাহলে কাল সকালে বের হব বাবা? আমি মাথা নাড়লাম, হ্যাঁ, তবে তার আগে আজ রাতে সব কাগজপত্র একবার মিলিয়ে দেখব। আমি লক্ষ্য করলাম লিমা খুব আস্তে করে তানিয়ার হাত চেপে ধরল। দুজনের চোখে একই রকম উত্তেজনা। আমি বুঝে গেলাম আজ রাতটায় তাদের কাছে শেষ সুযোগ। রাত নামার সঙ্গে সঙ্গে গ্রামের বাড়িটা আবার নিস্তব্ধ হয়ে গেল। দূরে কোথাও কুকুর ডাকছে, উঠানের পুরনো আম গাছের পাতায় বাতাস লাগছে, কিন্তু সেই শান্ত পরিবেশের আড়ালে অদৃশ্যভাবে এগিয়ে আসছে এক ঝড়। আমি নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম। টেবিলের ওপর ইচ্ছে করেই সেই বাদামি ফাইলটা রেখে দিলাম। তার পাশে রাখলাম একটি কলম, যেন দেখে মনে হয় আমি রাতেই কাগজপত্র পরীক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছি। কিন্তু এবার একটা পার্থক্য ছিল। বিছানার পাশে রাখা ছোট কাঠের আলমারির ভেতরে একটি ক্ষুদ্র ক্যামেরা চালু রাখা হয়েছে। আর বাড়ির বাইরে অন্ধকারের মধ্যে আমার বিশ্বস্ত মানুষগুলো নীরবে অপেক্ষা করছে। আমি জানতাম আজকের রাতের পর আর কোনো অভিনয়ের প্রয়োজন হবে না, কারণ সত্য এবার শুধু শোনা যাবে না, চোখের সামনেই ধরা পড়বে। রাত তখন প্রায় 1টা। গ্রামের বাড়ির চারপাশে এমন নীরবতা নেমে এসেছে যেন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়েছে। দূরের বাঁশঝাড় থেকে মাঝে মাঝে ঝিঁঝি পোকার ডাক ভেসে আছে। আকাশে আধখানা চাঁদ তার আলো উঠানের পুরনো আম গাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ে অদ্ভুত সব ছায়া তৈরি করেছে। আমি বিছানায় শুয়ে থাকলেও আমার চোখে ঘুমের কোনো চিহ্ন ছিল না। শরীর নিস্তব্ধ, কিন্তু মন সম্পূর্ণ সজাগ। বিছানার পাশে রাখা ঘড়ির কাঁটা যখন 1টা 15 মিনিট ছুটল, তখন খুব আস্তে করিডোরে কারো হাঁটার শব্দ শুনতে পেলাম। শব্দটা এতটাই সতর্ক ছিল যে সাধারণ মানুষ হয়তো বুঝতেই পারত না, কিন্তু আজ আমার প্রতিটি ইন্দ্রিয় যেন আগের চেয়ে অনেক বেশি সচেতন। কিছুক্ষণ পর আরেক জোড়া পায়ের শব্দ, তারপর তৃতীয় জন। আমি নিশ্চিত হয়ে গেলাম ওরা 3জনই এসেছে। দরজার নিচের ফাঁক দিয়ে ক্ষীণ আলো দেখা গেল, হয়তো একটি ছোট টর্চ ব্যবহার করছে। আমি চোখ আধখোলা রেখে বিছানায় নিঃশ্বাসের গতি ধীর করে রাখলাম, যেন গভীর ঘুমে আছি। দরজা ধীরে ধীরে খুলে গেল। প্রথমে ইয়াসিন ভেতরে ঢুকল, তার পেছনে লিমা। তানিয়া দরজার কাছে দাঁড়িয়ে বাইরে নজর রাখতে লাগলো। ইয়াসিন খুব নিচু গলায় বলল, আজই শেষ সুযোগ,
কাল বাবা শহরে চলে গেলে সবকিছু জটিল হয়ে যাবে। লিমা টেবিলের ওপর রাখা বাদামি ফাইলটা হাতে তুলে নিল। সে ফাইল খুলে কয়েকটি কাগজ বের করল। তারপর নিজের ব্যাগ থেকে আরেক সেট কাগজ বের করে পাশাপাশি রাখল। আমার বুক ধীরে ধীরে ভারী হয়ে উঠল। এরা শুধু কাগজ দেখতে আসেনি, এরা বদলাতে এসেছে। লিমা ফিসফিস করে বলল, এগুলোই সেই নতুন দলিল, শুধু সই থাকলেই হবে। ইয়াসিন বলল, আগে বাবার সই নকল করা হয়েছে, সকালে আসল কাগজের সঙ্গে বদলে দেব। তারপর ওনাকে বলবো এগুলো আগেই সই করা হয়েছে। তানিয়া উদ্বিগ্ন কণ্ঠে বলল, যদি বাবা সব পড়ে দেখেন? ইয়াসিন আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিল, তিনি কোনোদিন আইনের ভাষা পড়েন না, আমাকে বিশ্বাস করেন। সেই বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় সুবিধা। এই কথাটা শুনে আমার চোখ ভিজে উঠল। একজন বাবা সন্তানের উপর বিশ্বাস রাখবে, এটাই তো স্বাভাবিক। আর সেই বিশ্বাসকেই তারা অস্ত্র বানিয়েছে। ঠিক তখনই ইয়াসিন কলম বের করে কাগজের নিচে আমার সইয়ের সঙ্গে মিলিয়ে কিছু দাগ টানতে লাগলো। আমি বুঝলাম সে আমার স্বাক্ষর অনুশীলন করছে। কয়েক মিনিট পর সে সন্তুষ্ট হয়ে বলল, হয়ে গেছে, এখন শুধু আসল কাগজ বদলাতে হবে। লিমা কাগজগুলো গুছিয়ে আবার ফাইলের মধ্যে ঢুকিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে ঘরের বাইরে থেকে হঠাৎ একটি কণ্ঠ ভেসে এলো, আর কিছু বাকি আছে। তিনজনই চমকে উঠল। ইয়াসিন দ্রুত দরজার দিকে তাকালো। পরের মুহূর্তে ঘরের বাতি জ্বলে উঠল। তীব্র আলোয় সবাই কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে ফেলল। আমি ধীরে ধীরে বিছানা থেকে উঠে বসলাম। আমার মুখে কোনো রাগ ছিল না, কোনো চিৎকারও ছিল না, শুধু গভীর হতাশা। দরজার সামনে দাঁড়িয়ে আছেন অ্যাডভোকেট হাবিবুর রহমান, মোস্তাফিজুর রহমান, ব্যাংক ম্যানেজার, সাবেক চেয়ারম্যান, রুবিনা আক্তার এবং রহিম চাচা। সবাই নিঃশব্দে ঘরের ভেতরের দৃশ্য দেখছেন। ইয়াসিনের হাতে জাল দলিল, লিমার ব্যাগ খোলা, তানিয়ার মুখ ফ্যাকাশে, কেউ কোনো কথা বলতে পারছিল না। আমি ধীরে ধীরে বিছানা থেকে নেমে তাদের সামনে এসে দাঁড়ালাম। তারপর খুব শান্ত গলায় বললাম, আমি যদি এখন না জাগতাম তাহলে কাল সকালে কি হতো ইয়াসিন? কোনো উত্তর এলো না। আমি আবার বললাম, আমি যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতে থাকতাম তাহলে কি আজ আমার সবকিছু তোমাদের হয়ে যেত? ইয়াসিন ঠোঁট নাড়ল, কিন্তু কোনো শব্দ বের হলো না। লিমা কাঁপতে কাঁপতে বলল, আব্বু, আপনি ভুল বুঝছেন। আমি তার কথা শেষ করতে দিলাম না। টেবিলের পাশে রাখা ছোট ক্যামেরাটা হাতে তুলে নিলাম। তোমরা যখন ভেবেছিলে আমি ঘুমিয়ে আছি, তখন এই ক্যামেরাটা সবকিছু রেকর্ড করেছে। তারপর মোবাইল ফোন বের করে আগের রাতের অডিও রেকর্ডিং চালু করলাম। ঘরের ভেতর ভেসে উঠল ইয়াসিনীর নিজের কণ্ঠ। আগে বাবার সই নকল করা হয়েছে। এই একটি বাক্য শোনার পর পুরো ঘরে এমন নীরবতা নেমে এলো যেন সময়ও থেমে গেছে। আমি ধীরে ধীরে ইয়াসিনের সামনে গিয়ে দাঁড়ালাম। তার চোখে এবার প্রথমবারের মতো ভয়, সত্যিকারের ভয়। আমি শুধু একটি প্রশ্ন করলাম, একবার আমার চোখের দিকে তাকিয়ে বলো, আমি কি কোনোদিন তোমাদের অভাব রেখেছিলাম? ইয়াসিন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার কোনো উত্তর নেই, কারণ কিছু প্রশ্নের উত্তর ভাষায় দেওয়া যায় না, সেগুলোর উত্তর শুধু নীরবতায় দেয়। ঘরের ভেতর এমন নিস্তব্ধতা নেমে এলো যে দেয়ালে ঝুলানো পুরনো ঘড়ির টিকটিক শব্দ পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছিল। আমি ধীরে ধীরে টেবিলের পাশে রাখা চেয়ারটিতে গিয়ে বসলাম। এতক্ষণ দাঁড়িয়ে থাকার শক্তিটুকু যেন শরীরে আর অবশিষ্ট ছিল না। আমার সামনে দাঁড়িয়ে আছে আমার নিজের ছেলে, নিজের মেয়ে এবং পুত্রবধূ। অথচ এই মুহূর্তে তাদের কাউকে আমার আপন মানুষ বলে মনে হচ্ছিল না। মনে হচ্ছিল আমি তিনজন সম্পূর্ণ অপরিচিত মানুষের বিচার করছি। অ্যাডভোকেট হাবিবুর রহমান নীরবে ক্যামেরাটি খুলে তার ল্যাপটপে ভিডিও চালালেন। কয়েক মিনিট আগের প্রতিটি দৃশ্য স্পষ্ট দেখা গেল। জাল দলিল বের করা, আসল কাগজ বদলানোর চেষ্টা, স্বাক্ষর নকল করার পরিকল্পনা, সবকিছু একে একে পর্দায় ফুটে উঠল। এরপর তিনি রবিনা আক্তারের দেওয়া বিয়ের দিনের ভিডিও চালালেন। 2 দিনের ঘটনায় যখন পাশাপাশি দেখা গেল, তখন আর অস্বীকার করার মতো কোনো সুযোগ রইল না। আমি ইয়াসিনের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, আমি শেষবারের মতো তোমাকে একটা সুযোগ দিচ্ছি, সত্যিটা নিজের মুখে বলো, কেন করলে এসব? অনেকক্ষণ পর ইয়াসিন ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো লাল হয়ে গেছে। সে ভাঙ্গা গলায় বলল, আমি আমি বড় হতে চেয়েছিলাম বাবা, ব্যবসা বাড়াতে চেয়েছিলাম। অনেক ঋণ হয়ে গিয়েছিল,
আমি জিজ্ঞেস করলাম, ঋণ শোধ করার জন্য বাবাকে পথে বসাতে হবে? সে আর কোনো উত্তর দিতে পারল না। আমি এবার তানিয়ার দিকে তাকালাম। তুই, তোরও কি এত অভাব ছিল? তানিয়ার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি ভাবিনি ব্যাপারটা এত দূর যাবে। প্রথমে শুধু ভেবেছিলাম সম্পত্তি আগে থেকে ভাগ করে নিলে সমস্যা কম হবে। পরে সবকিছু হাতের বাইরে চলে গেছে। আমি ধীরে বললাম, মিথ্যার পথের শেষ কোথায় জানিস? সে মাথা নেড়ে নাসূচক ইশারা করল, ধ্বংসে। লিমা হঠাৎ আমার পায়ের কাছে বসে পড়ল। আব্বু, আমাকে ক্ষমা করে দিন। আমি ভুল করেছি। আমি ইয়াসিনকে থামাতে পারিনি। আমি তার দিকে তাকিয়ে বললাম, মানুষ ভুল করে, কিন্তু ভুল বুঝেও যদি সে এগিয়ে যায় তখন সেটা আর ভুল থাকে না, সেটা অপরাধ হয়ে যায়। ঘরের সবাই নীরব। রহিম চাচা চোখ মুছছিলেন। রুবিনা আক্তার খুব নিচু করে বসেছিলেন। মোস্তাফিজুর রহমান ধীরে ধীরে বললেন, করিম, এখন সিদ্ধান্ত তোমার। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর উঠে দাঁড়িয়ে আলমারি থেকে একটি পুরনো টিনের বাক্স বের করলাম। বাক্সটা খুলতেই কয়েকটি ছোট জামা, একটা ভাঙা খেলনা গাড়ি, তানিয়ার প্রথম আঁকা ছবি আর ইয়াসিনের স্কুলের প্রথম রিপোর্ট কার্ড বেরিয়ে এলো। আমি একটি ছোট জামা হাতে নিয়ে বললাম, এটা ইয়াসিনের, যখন ওর বয়স 3 বছর ছিল। প্রবল জ্বরে সারা রাত আমি কোলে নিয়ে বসেছিলাম। ডাক্তার বলেছিলেন রাতটা পার হলেই বাঁচবে। সেদিন আমি আল্লাহর কাছে নিজের জীবন দিয়ে ছেলেকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম। তারপর তানিয়ার আঁকা ছবিটা তুলে ধরলাম। এটা তোর। নিচে লিখেছিলি, আমার বাবা পৃথিবীর সেরা বাবা। আজ এত বছর পর জানতে পারলাম সেই বাবার জায়গা বৃদ্ধাশ্রমে। আমার গলা কেঁপে উঠল। ঘরের ভেতর উপস্থিত প্রত্যেক মানুষের চোখ ভিজে উঠল। আমি গভীর শ্বাস নিয়ে বললাম, আজ যদি তোমাদের মা বেঁচে থাকতো তাহলে সে সম্পত্তি হারানোর জন্য কাঁদত না, সে কাঁদত তার সন্তানদের হারানোর জন্য। ইয়াসিন হঠাৎ দৌড়ে এসে আমার পায়ে পড়ে গেল। বাবা, একবার ক্ষমা করে দাও। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি সব ঠিক করে দেব। আমি তাকে উঠিয়ে দাঁড় করালাম। ক্ষমা আর বিশ্বাস এক জিনিস নয় বাবা। আমি তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু যে বিশ্বাস তুমি ভেঙেছ সেটার কোনোদিন আগের মতো হবে না। আমি আইনজীবীর দিকে তাকালাম। হাবিবুর রহমান ব্যাগ থেকে একটি খাম বের করলেন। তিনি বললেন, এটি করিম সাহেবের নতুন উইল। সবাই নিঃশব্দে শুনতে লাগল। উইলে লেখা ছিল, আব্দুল করিম জীবিত থাকা পর্যন্ত তার কোনো সম্পত্তির ওপর অন্য কারো কোনো অধিকার থাকবে না। তার মৃত্যুর পর সম্পদের একটি বড় অংশ দিয়ে তার প্রয়াত স্ত্রী শাহানা বেগমের নামে একটি এতিম শিশু শিক্ষা ও বৃদ্ধ সেবা ট্রাস্ট গঠন করা হবে। বাকি সম্পদের একটি অংশ গ্রামের বাড়ি রক্ষণাবেক্ষণ, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি এবং দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মচারীদের জন্য বরাদ্দ থাকবে। ইয়াসিন ও তানিয়ার জন্য একটি শর্ত রাখা হয়েছে, যদি তারা আগামী কয়েক বছর নিজেদের জীবন সৎভাবে গড়ে তোলে, নিজের পরিশ্রমে দাঁড়ায় এবং কোনো ধরনের প্রতারণা বা সম্পত্তির দাবি না করে, তাহলে ট্রাস্টের বোর্ড ভবিষ্যতে তাদের সীমিত আর্থিক সহায়তা দিতে পারবে, কিন্তু তারা কোনোদিনও এই সম্পত্তির মালিক হবে না। উইল পড়া শেষ হওয়ার পর কেউ কোনো কথা বলল না। আমি ধীরে ধীরে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। ভোরের সূর্য উঠতে শুরু করেছে। অনেকদিন পর মনে হলো বুকের ভেতরের ভারটা একটু হালকা হয়েছে। আমি পিছন ফিরে শেষবারের মতো বললাম, আজ আমি তোমাদের কাছ থেকে সম্পত্তি বাঁচাইনি। আমি তোমাদের শেখাতে চেয়েছি, লোভ দিয়ে কখনো সুখ কেনা যায় না। মানুষ টাকা হারিয়ে আবার ধনী হতে পারে, কিন্তু চরিত্র হারালে সে সারা জীবনের জন্য নিঃস্ব হয়ে যায়। ইয়াসিন, তানিয়া আর লিমা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সেদিন তারা কোনো সম্পত্তি পায়নি, কিন্তু তারা জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা পেয়েছিল। আর আমি বুঝেছিলাম রক্তের সম্পর্ক জন্ম দেয়, কিন্তু সম্মান, বিশ্বাস আর ভালোবাসা অর্জন করতে হয়। সেই সকালে আমি গ্রামের বাড়ির উঠোনে দাঁড়িয়ে শাহানা বেগমের কবরের দিকে তাকিয়ে ফিসফিস করে বললাম, আমি কথা রেখেছি। তোমার কষ্টের সংসার, তোমার স্বপ্ন, তোমার স্মৃতি আমি লোভের কাছে বিক্রি হতে দেইনি। হালকা বাতাস বইছিল। আমার মনে হলো কোথাও থেকে শাহানার সেই চেনা হাসিটা যেন আবার ফিরে এসেছে। সমাপ্ত।